পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এদিকে আজ গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার অপরাধে মুসলিমদের অ্যাকশনের শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা। তালাপতি বিজয় এবং মমতা ব্যানার্জি সরাসরি অ্যাকশন নিয়েছে এই শুভেন্দুর বিরুদ্ধে। মৃত্যুর সংবাদে সম্পূর্ণ ভারতে তোলপাড় পরিস্থিতি। মুসলিমদের ওপরে যখন যখন বিজেপি আরএসএস আক্রমণ করবে, ভারতবর্ষে যে 86% হিন্দুদের মধ্যে এসসি এসটি ওবিসি আছে, তাদেরকে মুসলিমদের পাশে দাঁড়াতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মারা গেছেন। সকালে কলকাতার পাম এভিনিউয়ে নিজ বাড়িতে 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ানেই রাজনীতিবিদ। ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে রাজ্য সরকারের নতুন কড়াকড়িকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি বিতর্ক। নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মিত্র। তার দাবি, এই সিদ্ধান্ত ধর্মীয় রীতি পালনে বাধা তৈরি করছে এবং গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। আমি আবারও বলছি, মিডিয়ার সামনে অন ক্যামেরায় বলছি, এই সরকার আমাকে মেরেছে। একটা গরু বাঁচাতে গিয়ে একটা মানুষের প্রাণ গেল। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই এখন ওপার বাংলার সবচেয়ে কঠিন বাস্তবতা। পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা শুধু একটা পরিবারের ট্র্যাজেডি নয়, এখন এটা পুরো রাজ্যের রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। সম্পূর্ণ পশ্চিমবঙ্গ তোলপাড় হয় আজকে শুভেন্দু অধিকারীর অবস্থা দেখে। শুভেন্দু অধিকারী মুসলিমদের গরু কুরবানি নিষিদ্ধ করেছিল। এই নিষিদ্ধ করার অপরাধে মুসলিমরা এক হয়ে ষড়যন্ত্র করে এই শুভেন্দুর বিরুদ্ধে এবং আজকে তার খারাপ অবস্থা করে। এই নিয়ে নরেন্দ্র মোদীও বিপদে পড়ে এবং নরেন্দ্র মোদীর খারাপ অবস্থা। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুসলিমদের গরু কুরবানির বিষয়ে অসংখ্য ঘটনা এবং সম্পূর্ণ ভারতও যে তোলপাড় হয় সবকিছুই দেখানোর চেষ্টা করব এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্য সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সহ কয়েকজন। এদিকে মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু কুরবানির আহ্বান জানাচ্ছেন স্বয়ং মুসলিম নেতারাই। সব মিলিয়ে রাজ্যে ব্যাপক হারে কমেছে পশু কেনা বেচা। এমন পরিস্থিতিতে চরম বিপাকে গরু ব্যবসায়ী। ইতিহাসে প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেয়া হচ্ছে একের পর এক নির্দেশনা, যার বেশ কয়েকটি রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে। ঈদুল আজহার ঠিক আগে গত 13 মে জারি করা বিজ্ঞপ্তিতে পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ করে শুভেন্দু অধিকারীর সরকার, যাতে 1950 সালের পশ্চিমবঙ্গের পশু জবাই আইনের অধীনে ষাঁড়, বলদ, গরু, বাছুর জবাইয়ে ফিট সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক সহ দেয়া হয় একাধিক নির্দেশনা। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন তৃণমূল কংগ্রেস এমপি মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন। এদিকে পশ্চিমবঙ্গে গরু কুরবানি বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন প্রত্যাহারের জন্য আবেদন করেছি। যেহেতু 27 বা 28 তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, হাতে সময় কম, তাই দ্রুত আবেদনটি মঞ্জুরের জন্য অনুরোধ জানিয়েছি। সরকার আইন করে মুসলিমদের গরু খেতে নিষেধ করতেই পারে, তবে আমাদের কোরবানি বন্ধ হবে না। 1400 বছর ধরে যে রীতি চলে আসছে তা পৃথিবীর অস্তিত্ব থাকা পর্যন্ত চলবে। এদিকে সরকার কড়াকড়ি আরোপ করে হামলা হেনস্থা এড়াতে মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু কোরবানি দেওয়ার আহ্বান জানাচ্ছেন মুসলিম নেতারা। আমরা এবছরে কুরবানি দেব, কিন্তু গরু কুরবানি দেব না। আমি প্রত্যেকটা মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা গরু কিনবেন না। বিজেপি সরকারের বাড়াবাড়িতে এখন প্রায় বন্ধ গরু বেচাকেনা। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছে রাজ্যের গরু ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রী হয়েছে, বেচাকেনা সব বন্ধ করে দিয়েছে। আমাদেরও লেবার, আমাদেরও অসুবিধা হয়ে যাচ্ছে। কোরবানি ঈদও চলে এসেছে, আমাদের হিউজ অ্যামাউন্ট এনার কাছে পাওনা পাই, তিনি তো এখন হাত তুলে দিতে পারছি না, আমি মাল তুলতে পারছি না, মহাজন পেমেন্ট করতে পারছি না। ভীষণ একটা সমস্যার মধ্যে আমি পড়ে গেছি। দ্রুত পশু জবাইয়ে কড়াকড়ি তুলে নেওয়ার আহ্বান পশ্চিমবঙ্গের ক্ষুদ্র গরু ব্যবসায়ীদের। আমি আবারও বলছি, মিডিয়ার সামনে অন ক্যামেরায় বলছি, এই সরকার আমাকে মেরেছে। একটা গরু বাঁচাতে গিয়ে একটা মানুষের প্রাণ গেল। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই এখন ওপার বাংলার সবচেয়ে কঠিন বাস্তবতা। পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা শুধু একটা পরিবারের ট্র্যাজেডি নয়, এখন এটা পুরো রাজ্যের রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। একজন প্রান্তিক খামারি, মাথায় 11 লাখ টাকার ঋণ, গোয়ালে দাঁড়িয়ে আছে তার লালন পালন করা গরু। কোরবানির ঈদ সামনে রেখে সেই গরু বিক্রি করে ঋণ শোধ করবেন, এটাই ছিল তার একমাত্র পরিকল্পনা। কিন্তু হাটে গিয়ে দেখলেন কেউ তার
তার গরু কিনতে রাজি না। পুলিশের ভয়, প্রশাসনের কড়াকড়ি আর কট্টরপন্থী সংগঠনগুলোর হুমকিতে পুরো বাজার থমকে দাঁড়িয়ে আছে। যে গরুর বাজার মূল্য 50,000 টাকার কম না, সেটা 10 থেকে 15,000 টাকায়ও কেউ ছুঁয়ে দেখেনি। দিনের পর দিন শূন্য হাতে বাড়ি ফিরেছেন। মহাজনরা দরজায় এসে দাঁড়িয়েছে, মাইক্রো ফাইন্যান্স কোম্পানির মহিলারা বাড়িতে এসে চাপ দিচ্ছে লোন শোধ করো। আর শেষ পর্যন্ত সেই চাপ আর অপমান সহ্য করতে না পেরে নিজের জীবনটাই শেষ করে দিলেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মৃত্যুর দায় আসলে কার? আর এই একটি মৃত্যু কিভাবে পুরো পশ্চিমবঙ্গকে একটা রণক্ষেত্রে পরিণত করে দিল? এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। ঘটনাটা পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার একজন দরিদ্র মুসলিম খামারি, যিনি বছরের পর বছর ধরে গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করতেন। চড়া সুদে ব্যাংক ও মহাজন থেকে ঋণ নিয়ে গড়ে তুলেছিলেন ছোট্ট একটা ডেয়ারি খামার। আর সেই খামারি বারবার হাটে গেলেন, বারবার শূন্য হাতে ফিরলেন। ঋণদাতারা ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, পরিবারে খাবার নেই, সম্মান নেই, আর কোনো পথও নেই। এরপর যা ঘটলো সেটা পুরো বাংলাকে নাড়িয়ে দিল। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছেন মূলত হিন্দুত্ববাদী ভোট ব্যাংকের উপর ভর করে। তার রাজনৈতিক বেস যেটা, সেটাকে সন্তুষ্ট রাখতে গরু খাওয়া একটা বড় হাতিয়ার। কিন্তু এই গরু খাওয়ার নামে যা হচ্ছে সেটা আসলে কতটা ধর্মীয় আর কতটা রাজনৈতিক, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ দেখুন, এই আইনে বলা হচ্ছে 14 বছরের কম বয়সে সুস্থ পশু জবাই করা যাবে না। কিন্তু 14 বছর পর তখন কি সেই গরু আর গোমাতা থাকে না? তখন কেন জবাই করা যাবে? এই স্ববিরোধিতা নিজেই বলে দিচ্ছে এটা ধর্মীয় বিশ্বাস থেকে আসা আইন না, এটা ভোটের রাজনীতি থেকে আসা একটা কৌশলগত পদক্ষেপ। আর এই কৌশলের মূল্য দিচ্ছে সাধারণ প্রান্তিক মানুষ তাদের জীবন দিয়ে। এই খামারের মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়লো, তখন পশ্চিমবঙ্গে যা ঘটলো সেটা শুভেন্দু সরকার কল্পনাও করতে পারেনি। গরু বাঁচলো কিন্তু মানুষ মরল, এই একটা স্লোগান রাতারাতি পুরো রাজ্যে ছড়িয়ে গেল। সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ, সর্বত্র এই একটাই কথা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আন্দোলন কোনো একটি সম্প্রদায়ের আন্দোলন থাকেনি। হাজার হাজার হিন্দু কৃষক, সনাতন ধর্মাবলম্বী খামারি, সাধারণ শ্রমিক সবাই এই প্রতিবাদে সামিল হয়েছেন। কারণ তারা বুঝতে পারছেন, আজ যদি গরু বিক্রেতার নিষেধাজ্ঞা মেনে নেওয়া হয়, কাল হয়তো অন্য কিছুতেও একই ধরনের নিয়ন্ত্রণ আসবে। এটা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণ না, এটা গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ডে আঘাত। কিন্তু শুভেন্দু সরকার কি চাপে পিছু হটবে, নাকি আরও কঠোর হবে? এখানে এই বিষয়টা আরও জটিল হয়ে যায়। ঠিক যখন রাজপথে আগুন জ্বলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নিলেন। ক্ষমতা হারানোর পরে মমতা কিভাবে লড়াই চালিয়ে যাবেন, এটা অনেকেরই প্রশ্ন ছিল। কিন্তু তিনি এবার চেনা রাজনৈতিক মিছিল মিটিংয়ের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা অস্ত্র বেছে নেন। কালো গাউন, গলায় সাদা ব্যান্ড, আইনজীবীর পোশাকে সরাসরি কলকাতা হাইকোর্টের এজলাসে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খামারের মৃত্যুকে আদালতের সামনে তুলে ধরে যুক্তি দিলেন, এই আইন মানবাধিকারের চরম লঙ্ঘন, এটা নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতার উপর সরাসরি আঘাত। একটা প্রশাসনিক আদেশ যখন মানুষকে আত্মহত্যায় বাধ্য করে, তখন সেই আদেশ আর প্রশাসনিক থাকে না, সেটা হয়ে যায় রাষ্ট্রীয় সন্ত্রাস। এই পুরো ঘটনায় সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টা উঠে আসছে, সেটা হলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা। ভারতীয় মিডিয়া 24 ঘন্টা ব্রেকিং নিউজ চালাতো, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ভাইরাল হতো, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিত, কূটনৈতিক চাপ আসত। কিন্তু আজ যখন ঘটনাটা খোদ ভারতে, তখন সবাই চুপ। এই ডাবল স্ট্যান্ডার্ড নতুন কিছু না, কিন্তু এই ঘটনা সেটাকে আরও একবার নগ্নভাবে উন্মোচন করে দিল। পশ্চিমবঙ্গের গবাদি পশুর ব্যবসা শুধু কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ না, এর সাথে জড়িত আছে পশু খাদ্যের বাজার, চামড়া শিল্প, মাংস প্রক্রিয়াজাতকরণ, পরিবহন খাত, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, একটা বিশাল অর্থনৈতিক চেইন। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, এই ধরনের হুটহাট প্রশাসনিক সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতিতে যে ক্ষত তৈরি করে, সেটা সারতে বছরের পর বছর সময় লেগে যায়। কিন্তু শুভেন্দু সরকার কি এটা বুঝতে পারছে, নাকি ভোটের হিসাবে মানুষের জীবন জীবিকা তুচ্ছ হয়ে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন, শুভেন্দু অধিকারী কি আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন? পশ্চিমবঙ্গের ভারতের অন্যান্য হিন্দি বেল্ট রাজ্যগুলোর মতো নয়, এখানে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির একটা সীমা আছে। বাঙালি সংস্কৃতিতে ধর্মীয় উগ্রতার চেয়ে সহাবস্থানের ঐতিহ্য অনেক বেশি শক্তিশালী। শুভেন্দু যখন ক্ষমতায় আসেন, তখন তার প্রতিশ্রুতি ছিল উন্নয়ন, দুর্নীতিমুক্ত শাসন আর আইনের শাসন প্রতিষ্ঠা। কিন্তু ক্ষমতায় বসে যদি প্রথম বড় পদক্ষেপ হয় গোরক্ষক নামের গ্রামীণ অর্থনীতিতে আঘাত, তাহলে সাধারণ মানুষ তাকে কিভাবে মূল্যায়ন করবে? ইতিহাস বলে, ভারত যে সরকারেরই সাধারণ মানুষের রুটিরুজিতে হাত দিয়েছে, সেই সরকারকেই পরবর্তীতে চরম মূল্য দিতে হয়েছে। নোটবন্দি থেকে শুরু করে কৃষি আইন, প্রতিটি ক্ষেত্রেই এই শিক্ষা স্পষ্ট। এখন প্রশ্ন হলো, শুভেন্দু কি সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন, নাকি আরও কঠোর অবস্থানে যাবেন? এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় যে প্রতিক্রিয়া আসছে, সেটা লক্ষ্য করার মতো। শুধু মুসলিম সম্প্রদায় না, হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষও প্রশ্ন তুলছেন, আমরা যদি গোমাতা বলি, তাহলে 14 বছর পরে সে কি গোমাতা থাকে না? তারপরে কেন সরকার নিজেই জবাই করার পারমিশন দিচ্ছেন? এই যুক্তি আসলে পুরো আইনের ভিত্তিটাকেই নাড়িয়ে দিচ্ছে। একজন সাধারণ কৃষক বলছেন, আমি হিন্দু, আমিও গরু পালি, কিন্তু আমার পরিবার চালাতে গরু বিক্রি করতে হয়, এই আইন আমাকেও মেরেছে। এই কথাটাই আসল পয়েন্ট। এই আইন ধর্মভিত্তিক বৈষম্য তৈরি করছে না, শুধু এটা শ্রেণীভিত্তিক বৈষম্য তৈরি করছে। যার টাকা আছে সেই আইনের ধারে কাছে যাবে না, কিন্তু যে প্রান্তিক, যে দরিদ্র, সেই এই আইনের সবচেয়ে বড় শিকার। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সেটা আগামী কয়েক সপ্তাহে আরও জটিল হওয়ার সম্ভাবনা প্রবল। আবার যদি সরকার পিছু হটে, তাহলে তার হিন্দুত্ববাদী ভোট ব্যাংক থেকে চাপ আসবে। এটা শুভেন্দু সরকারের জন্য একটা ক্লাসিক ক্যাচ 22 পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টের মামলাটাও গুরুত্বপূর্ণ। যদি আদালত এই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে বা স্থগিতাদেশ দেয়, তাহলে সেটা শুধু শুভেন্দু সরকারের জন্য একটা বিশাল রাজনৈতিক আঘাত হবে। মুসলিমদের ওপরে যখন যখন বিজেপি আরএসএস আক্রমণ করবে,
ভারতবর্ষে যে 86% 86% হিন্দুদের মধ্যে এসসি এসটি ওবিসি আছে, তাদেরকে মুসলিমদের পাশে দাঁড়াতে হবে। কেন দাঁড়াতে হবে? আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, যখন যখন নিম্নবর্ণের হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, তাদের শোষণ করা হচ্ছে, তাদের আক্রমণ করা হচ্ছে, তাদের মারা হচ্ছে, পেটা হয়েছে, তাদের ছায়া মারায়নি যারা, এত ঘেন্না যারা করতো, সেই সময় আমরা দেখেছি মুসলিমরাই আমাদের পাশে দাঁড়িয়েছিল। আপনারা জানবেন একটা সময় ছিল, এমন প্রথা ছিল, নিম্নবর্ণের মহিলারা রাস্তায় বেরোবে, বুকের ওপর কোনো আচ্ছাদন দেওয়া যাবে না, অর্থাৎ ওপেন ব্রেস্ট দেখিয়ে নিম্নবর্ণের মহিলাদের রাস্তায় বেরোতে হবে, এবং তাদের স্তনের সাইজ অনুসারে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা হতো, তাদের থেকে কর নেওয়া হতো। এবং এই ঘৃণিত প্রথাটাকে বন্ধ করেছিল একজন মুসলিম, তিনি হচ্ছেন টিপু সুলতান। তিনি বন্ধ করেছিলেন। তিনি বলেছেন না, সমস্ত বর্ণের মানুষদের বুকের উপর আচ্ছাদন থাকবে, যেমন উচ্চ বর্ণে থাকে নিম্ন বর্ণে থাকে। এরা প্রথা করেছিল যে কোনোভাবেই উচ্চ বর্ণের মানুষরা স্কুলে যেতে পারবে না, লেখাপড়া করতে পারবে না, শুধুমাত্র উচ্চ বর্ণের মানুষরা লেখাপড়া করবে, নিম্ন বর্ণের মানুষরা করতে পারবে না। সে সময় কিন্তু আমরা দেখেছি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে যখন এরা এদের স্কুলে জায়গা দেয়নি, তখন কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন, মাদ্রাসায় লেখাপড়া করে শিক্ষিত হয়েছিলেন। এবং আমরা যদি বাবর থেকে হুমায়ুন পর্যন্ত সঠিক ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব মুসলিম সুলতান বা নবাবরা কিন্তু হিন্দুদের উপর সেভাবে অত্যাচার করেনি। হিন্দুদের উপর কিছু কিছু অত্যাচার করেছে, যেটা আমরা ভাবছি, সেটা হচ্ছে বর্ণ বৈষম্য দূর করার জন্য। যেমন আমি বলি, হুমায়ুন অনেক মন্দির ভেঙে দিয়েছিলেন। সে সময় হুমায়ুন কেন মন্দির ভেঙে দিয়েছিলেন? তিনি দেখেছেন তার প্রজারা কঠোর পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে, সেটা মন্দিরের পুরোহিতদের দান করে আসে, মন্দিরের পুরোহিতদের দানে দিয়ে আসে। তারা তাদের ছেলে মেয়েদের ঠিক মতো খাওয়া দাওয়া দিতে পারে না, লেখাপড়া করাতে পারে না, জামা কাপড় পরাতে পারে না, তথাপি তারা কিন্তু এই মন্দিরে গিয়ে দান করে আসে। এমনভাবে উচ্চবর্ণের হিন্দুরা সমস্ত হিন্দুদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে উচ্চবর্ণের মানুষই ভগবানের স্বরূপ। সে কারণে এখনো আমরা যে শ্রদ্ধাটা জানি, সে শ্রদ্ধা নয়, এটা আমাদেরকে শোষণ করার একটা রীতি। সে কারণে আমি বলবো, যখন যখন নিম্নবর্ণের মানুষের ওপর আক্রমণ হয়েছে, তখন তখন মুসলিমরা কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। সে কারণে বিজেপি আরএসএস কখনো কোথাও যদি মুসলিমদের উপর আক্রমণ করে, এই যে 86% আমরা আছি এসসি এসটি ওবিসি, আমরা তাদের পাশে দাঁড়াবো। ঘুটঘুটে রাতের অন্ধকার চিরে বাংলাদেশ সীমান্তে স্রোতের মতো ঢুকছে হাজার হাজার ভারতীয় গরু, আর ওপারে দাঁড়িয়ে হাউমাউ করে কাছে কলকাতার হাজারো হিন্দু খামারি। চরম অসহায় হয়ে তারা আজ বাংলাদেশিদের কাছে হাত পেতে সাহায্য চাইছে, একটাই আকুতি, যে কোনো মূল্যে গরুগুলোকে কিনে প্রাণ বাঁচানো হোক। ঠিক এমন এক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছড়ে পড়েছে এক বিশাল সুনামি। শুভেন্দু অধিকারীকে ক্ষমতা থেকে চিরতরে সরাতে এখন কোটি কোটি হিন্দু জনতা নিয়ে এবার রাস্তায় নামার এক ভয়ঙ্কর ডাক দিয়েছেন হুমায়ুন কবির। কোরবানি উৎসব বন্ধের হুকুম দিয়ে হিন্দু খামারিদের একেবারে পথে বসিয়েছেন শুভেন্দু অধিকারী, আর এখন সেই হুকুমই শুভেন্দুর গলায় কাঁটাই হয়ে দাঁড়িয়েছে। ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে এমন চরম বিপদে আর কখনো পড়েনি মোদির ছোটদা শুভেন্দু অধিকারী। মুসলমানদের করা বয়কটের পর পশ্চিমবঙ্গের পশুর বাজারগুলোতে এখন শুধুই যেন হাহাকার। পেটের দায়ে দিশেহারা হিন্দু খামারিরা রাতের অন্ধকারে জলের দামে বাংলাদেশে গরু পাঠিয়ে দিচ্ছেন। হাটে আগুন লাগাতে গিয়ে মোদির এই লোকেরা আজ নিজের গদিতেই যেন আগুন লাগিয়ে বসেছেন। তাই গদি বাঁচাতে এখন তিনি রীতিমতোই দিশেহারা। পর্দার আড়ালে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সীমান্তে ঘটে চলেছে অদ্ভুত এক রাজনৈতিক নাটক। রাজনীতির এই যে নোংরা খেলায় সাধারণ মানুষ আজ কতটা অসহায়, রাতের আধারে কান্নায় ভেঙে পড়া খামারিদের মুখগুলো দেখলেই সেটা পরিষ্কার হওয়া যায়। পেটের আগুন যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা আজ কলকাতার মানুষ হারে হারে টের পাচ্ছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে নেতারা যে কত বড় ভুল করতে পারে, সেটাই তার সবচেয়ে বড় প্রমাণ। পেটের দায়ে আজ কোনো ভেদাভেদ নেই, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। দিনের আলো নিভলেই এখন মালদহ এবং মুর্শিদাবাদ জেলার বর্ডার এলাকাগুলোতে এক অদ্ভুত থমথমে পরিবেশ তৈরি হয়। সাধারণ মানুষের চোখে ঘুম থাকলেও একদল মানুষের চোখে এখন রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে রাতের ঘুটঘুটে অন্ধকারে শুরু হয়েছে অবিশ্বাস্য কারবার। পুলিশের চোখে ধুলো দিয়ে স্রোতের মতো ওপার থেকে এপার এসে আছে হাজার হাজার গবাদি পশু। কোনো লুকোচুরি নয়, পেটের ক্ষুধার কাছে আজ সব আইন কানুন যেন খড়কুটোর মতো উড়ে গেছে। যারা সারা বছর সন্তানের মতো করে এই পশুগুলোকে লালন পালন করত, আজ তারাই রাতের অন্ধকারে জলের দরে সেগুলোকে পার করে দিচ্ছেন। আর এই অজানা রহস্যের পেছনের কারণটা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। কোনো চোরা কারবারি নয়, খোদ কলকাতার হিন্দু খামারিরাই আজ বাধ্য হয়েছে এমন কাজ করতে, কারণ সামনে তার কোনো রাস্তা খোলা নেই। বেঁচে থাকার তাগিদে সব ভয় ডর ভুলে
ঠেলে দিয়ে রাতের আধারেই সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নিয়েছেন। চোখের সামনে নিজের সাজানো গোছানো সংসার ভেঙে চুরমার হয়ে যেতে দেখে বুক ফেটে যায় তাদের। কিন্তু এছাড়া বা করার কি আছে? পেটের ভাত জোগাড় করতে হলে তো একটি রাস্তাই এখন খোলা। দর্শক, তাই আপনারা জীবনের দেখবেন, ঝুঁকি এখানে নিয়ে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, এবং বিশেষ করে এখানে আমরা শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থা এবং গরু কুরবানির বিষয় নিয়ে যে অসংখ্য নিষেধাজ্ঞা দিয়েছিল, এই ঘটনা নিয়ে অনেক আলোচনা সমালোচনা দেখতে পেরেছি। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।